হাজার ছাত্রের রক্ত যদি ঝরতো এবং আমাদের মতো মানুষদের যদি মেরে ফেলতে পারতো তাইলে হয়তো বা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ওই ফেক সেলিব্রিটিদের মনে আলো আসতো। অনেকেই দেখবেন যারা আগে কথা বলতে পারেনি এখন এসে এক্সকিউজ খোঁজার চেষ্টা করছে। আমি এদেরকে বলি এক্সকিউজ লিগ। এই যে এক্সকিউজ লিগ, অনেক মানে ইনফ্লুয়েন্সার আছে যারা ইলেকশনের টাইমে শেখ হাসিনার ক্যাম্পেইন করে বেরিয়েছে, নসরুল হামিদ বিপুর ক্যাম্পেইন করে বেরিয়েছে, তারা এসে এখন বলবে আমরা কথা বলতে পারি নাই, আমাদের অনেকে অফার করেছে না করেছে। নাম উল্লেখ করতে চান তাদের? আমি নাম উল্লেখ না করলেও আমার মনে হয় যে সবাই জানে। এই যে কালচার, এদের ভেতর তো রিমোর্স বোধটা ছিল না, কিন্তু তারাই এখন এসে বলবে আমরা কথা বলতে পারি নাই, আমাদের কাছে এই ভয় ছিল। কেন আমাদের পর হুমকি ধামকি ছিল না? আমার তো সরকারি চাকরি করার কথা ছিল, যে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিব, সব কিছু করবো। এমনকি অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে, আপনি জানেন আপনি যদি ন্যায্য কথাটা বলেন আপনি সে জায়গায় চাকরি করতে পারবেন না। আবার এমন অনেক প্রতিষ্ঠান আছে যে জায়গায় আপনি এই সব ধরনের কোনো কথাই বলতে পারবেন না দেশকে নিয়ে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভেতর কিন্তু এই জাতীয় ভয়ের কালচারটা ছিল। সো আমাদের কিন্তু সেই ত্যাগ স্বীকারটা করতে হয়েছে। আমরা বেঁচে নাই, আমাদের পর হুমকি ধামকি কম এসেছে, কিন্তু যারা ওই টাইমে ভিডিও বানিয়েছে, ওই সরকারকে প্রমোট করেছে, এর ভেতরে দেখবেন বুয়েটের কোনো টিচার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, কোনো ফেক ইনফ্লুয়েন্সার আছে, যাদেরকে আমি সবসময় বলি ইনফ্লুয়েঞ্জা। তারা এই জাতির জন্য ছিল ইনফ্লুয়েঞ্জা, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রমোট করা হয়েছে। সেই দেশে আসলে যুদ্ধ অপরাধীর বিচার হয়েছে, সেই দেশে এখন পর্যন্ত গণহত্যার বিচারটা হওয়ার ক্ষেত্রে আরো একটু কি ত্বরান্বিত হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই ত্বরান্বিত হওয়া উচিত। এবং যারা বর্তমানে আছে এই জাতি, তারপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখেছেন, জাস্ট একটা মাস পার হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এই টাইমে নানা বিভক্তির আলাপ নিয়ে অনলাইনে দেখবেন সরগরম অবস্থা। আমাদের জাতির ঐক্যটা যে জায়গায় এসেছিল, যে একটা ফ্যাসিস্ট বিরোধী রেজিমের বিরুদ্ধে সবাই কিন্তু দল মত নির্বিশেষে এক জায়গায় এসেছিল। এই জায়গায় আসার পরে আমাদের পবিত্র দায়িত্ব ছিল শেখ হাসিনার বিগত দিনের স্বৈরাচারী রেজিমে এই যে যত গুম খুম হত্যা যা যা করেছে, এইটার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিভিন্ন দলীয় স্বার্থ, বিভিন্ন স্বার্থ, এইগুলা নিয়ে কারো ফোকাস করা উচিত ছিল না। আনফর্চুনেটলি সেটা হচ্ছে। এবং আমার কাছে মনে হয় সেই লগি বৈঠা আন্দোলন, শাপলা চত্বরের গণহত্যা, লগি বৈঠা আন্দোলন যেটা ছিল 2006 সালে, মানুষকে মেরে তার উপরে নৃত্য করেছে আওয়ামী লীগের নেতারা। পিলখানার কথা আপনাদের মনে থাকার কথা, সাগররুনির কথা আপনাদের মনে থাকার কথা। তারপরে বিভিন্ন ইলেকশনকে কেন্দ্র করে যে পরিমাণ গুম খুন তারা চালিয়েছে, একই সাথে 2024 সালের এই গণহত্যা, এই প্রত্যেকটা জিনিসের বিচার করা হয় নাই। অনেক হাসপাতালে এখনো অনেক রোগী কাতরাচ্ছে, তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় নাই। কারোকে যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়, এগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখাটা উচিত ছিল। অনেকেই এই ব্যাপারগুলো হয়তো বা স্বীকার করে না বা বলতে চায় না। আমার কথা কি জানেন, প্রত্যেকটা রাজনৈতিক স্বার্থ এবং সব কিছু হওয়া উচিত ছিল সেকেন্ডারি প্রায়োরিটি। প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল যারা এই আন্দোলনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, অথবা যারা মারা গেছে, এই পরিবারগুলোকে সাপোর্ট দেয়া, যারা আহত হয়েছে তাদেরকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এবং যারা যারা এই ফ্যাসিস্ট রেজিমের হয়ে যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদেরকে প্রপার বিচারের আওতায় নিয়ে আসা, এইটা ছিল ফার্স্ট কাজ। বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এই যে যারা আহত ছাত্র আন্দোলনে তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসছে। রিসেন্টলি আমি যতটুকু জানি যে একটা বেসরকারি ব্যাংক 50 লক্ষ টাকা শুধু আহত ছাত্রদের চিকিৎসার জন্য ব্যয় করেছে। এই বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি? বাংলাদেশে আসলে সুযোগ সন্ধানী লোক তো ডানে বামে সবসময় বসে থাকে। এনআরবিসি ব্যাংক, এটা নিয়ে কিন্তু আমি নিজেই কথা বলেছি, তদন্ত করেছি একটু। এনআরবিসি ব্যাংকের যিনি চেয়ারম্যান আছেন, তিনি এই আহত শিক্ষার্থীদের সেবা করার জন্য 50 লক্ষ টাকা তাদের ফান্ড থেকে দান করেছে, রাইট? সো এই যে তারা দানটা করলো, এইটার একটা পয়েন্ট আছে যেটা অনেকে মিস করে যাচ্ছেন। সিএসআর ফান্ড থেকে দান করেছে, কিন্তু সে যে আরো কয়েক শত শত কোটি টাকা সে লোপাট করেছে, সে বিদেশে পাচার করেছে, সে শেখ হাসিনা রেজিমের সরাসরি সমর্থক হিসেবে কাজ করেছে,
এই কাজটা সে কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মানে এই জায়গায় এসে 50 লক্ষ টাকা দিয়ে সে শত শত কোটি টাকার অনাচারকে ঢেকে তার রূপটাকে বদলে দেওয়ার চেষ্টা করছে। সৃষ্টিকর্তাও নাকি ভুল করলে মাফ করে দেয় সৈয়দ আব্দুল্লাহ। তো সেক্ষেত্রে যেই মানুষগুলো আসলে এই যে বিপক্ষ মতাদর্শী যে মানুষগুলো, সেই মানুষগুলো যখন আসলে এখন ছাত্র আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছে, তারপর হচ্ছে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে, সমাজ সেবামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছে, এই মানুষগুলোকে আমাদের কি আসলে একসেপ্ট করা উচিত, নাকি এই মানুষগুলোকে আসলে দূরে সরিয়ে তাদেরকে তোমরা বিপক্ষ পার্টি, তোমরা চলে যাও, তোমাদের সাথে কথা নেই, তাহলে আসলে শত্রুর সংখ্যা কি আরো বাড়বে না? আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয়, এই আন্দোলনের পরে একটা জায়গাতে কিন্তু আমরা প্রত্যেকেই কথা বলেছি যে সারা দেশের ভিতরে একটা ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্যটার ভেতরে একটা কথা আছে। ধরেন এই ব্যাপারটা নিয়ে আমি যদি বলি যে আমি সবাইকে মাফ করে দিচ্ছি, এই কথাটা আমি বলার জন্য পুরোপুরি এন্টাইটেলড না। আবু সাইদ যে মারা গেল রংপুরে, পুলিশের ডিরেক্ট গুলিতে বুকটা পেতে দিল, এই ধরনের ঘটনা সারা পৃথিবীতে বিরলতম ঘটনা। এবং আমি তো চাই ওই 16 জুলাই দিনটাকে আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা যাতে করা হয় রাষ্ট্রীয়ভাবে। তো আবু সাইদের পরিবারের কি দুর্দশা, তার যারা ভাই বোন ছিল তাদের